মর্নিং স্টুডেন্ট, আমরা আজকের ক্লাসে শিখব আমাদের বইয়ের যে সম্ভাবনা তত্ত্ব রয়েছে। সম্ভাবনা তত্ত্বের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের কিছু সমাধান আজকে আমরা করব। এর আগের দুটো ভিডিওতে অলরেডি আমরা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এই দুটো দাগের অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তার জন্য দেখো, প্রথমেই স্ক্রিনে একটা অঙ্ক এসছে, এই অঙ্কটা সমাধান করব আমরা। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করতে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা জানি এই দুটোকে যদি আমরা একটা ধরি আর এইটাকে যদি একটা ধরি, তাহলে আমরা কি সূত্র জানি? যদি এ ইউনিয়ন বি থাকে, তার সূত্রটা কেমন হয় না, প্রথমেরটা পি প্লাস দ্বিতীয়টা মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে যে আমাদের দুটো থাকলে যে সূত্র, সেই ফর্মে আমরা ভেঙেছি। এইবার এইটাকে ভেঙে ফেলাম, তাহলে এটা কত হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার সঙ্গে এবারে প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস পি অফ, এই জায়গাটাকে আমাদের একটু ভেঙে নিতে হবে। কীরকম না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা কেমন হবে না, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এই দিকে যেগুলো ছিল আমার অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস, এবার এইটাকে আমরা সূত্রে ভাঙবো। এই অংশটাকে এটা কীভাবে ভাঙবো না, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস মাইনাস পি অফ, এটা হবে কি না, এ ইন্টারসেকশন সি আর ইন্টারসেকশন আমরা কি হবে, বি ইন্টারসেকশন, এই দুটোর ইন্টারসেকশন আছে। তাহলে এখানে এটা হয়ে যাবে একবারে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হয়ে গেল সমান, তাহলে এটা আসবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে প্রমাণ। তিনটে থাকলে কি হবে, এর মনে রাখার সহজ উপায় কি না, একটা একটা করে আমাদের প্রথমে যোগফল আসবে, তারপরে দুটো দুটো করে মাইনাস আসবে, আর অ্যাট এ টাইম তিনটে প্লাস আসবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি আছে না, পি অফ এ পি অফ বি ও পি অফ এ বি এর মাধ্যমে পি অফ এ বার বি ড্যাশ 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 এর মান নির্ণয় করো। এখানে এ বার হলো এ এর পূরক ঘটনা। তাহলে আমাদের সমস্ত কিছু যে দুটো বের করতে বলেছে, সেই দুটোকে আমরা করতে বলছে এ বি এবং পি অফ এ বি এর মাধ্যমে। তাহলে প্রথমে কি আছে না, পি অফ এ বার প্লাস বি, পি অফ এ বার প্লাস বি, এটাকে যদি আমরা প্লাসের সূত্রে ভেঙে দিই, প্লাস মানে ইউনিয়ন, তাহলে পি অফ এ বার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি সমান, তাহলে এইটা হবে ওয়ান মাইনাস পি অফ এ, এটা ওয়ান মাইনাস পি অফ এ প্লাস পি অফ, এটা বি রইল মাইনাস, এবার এইটা কি হবে না, এ বার ইন্টারসেকশন বি, আমরা সেই চলে যাব আমাদের ভেন ডায়াগ্রামে। ভেন ডায়াগ্রামে কী ছিল না, এই দিকের অংশটা হচ্ছে এ বার ইন্টারসেকশন বি, তার মানে এইটা হয়ে যাবে বি মাইনাস এ বি, তার মানে এইটা হয়ে যাবে পি অফ বি
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার এটা সলভ করো। দেখো এখানে যা কিছু আছে সব পি অফ এ, পি অফ বি আর পি অফ এ বি এই ফর্মে আছে। তাহলে এটা হবে 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি মাইনাস প্লাস হয়ে যাবে এটা পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি হচ্ছে না, এটা কেটে গেল, তাহলে রয়ে গেল 1 মাইনাস পি এ প্লাস এ ইন্টারসেকশন বি। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে। এরপরে দেখো পরের অঙ্ক। এখানে আমরা প্রথমেরটা বের করেছিলাম, এবারে দ্বিতীয়টা কি হবে না, দ্বিতীয়টাও সেম হবে। সেটা কিরকম না, আমাদের বের করতে বলছে পি অফ এ প্লাস বি বার। এটা কি হবে না, এটা সমান হয়ে যাবে তাহলে পি অফ এ প্লাস পি অফ বি বার মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার। এটা হবে। তাহলে এইটা হয়ে গেলে সমান, তাহলে এখানে কি আসবে না, পি অফ এ প্লাস এটা হবে 1 মাইনাস পি অফ বি মাইনাস, তাহলে এইটা কি আসবে না, এ আছে আর বি নেই, তার মানে এটা কি হবে না, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবারে আমরা যদি এর মাইনাসটা গুণ করে দিই, পি এটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস পি অফ বি, পি অফ বি আর এর মাইনাস টেনে গুণ হয়ে গেলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি করলাম না, প্রবাবিলিটি অফ এ প্লাস বি বার সেটাকে এই আকারে আমরা লিখলাম, যেখানে সব এ বি এবং এ ইন্টারসেকশন বি এগুলো আছে। এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি আছে না, দুটো ঘটনা দিয়েছে এ এবং বি, তাতে বলেছে প্রমাণ করো এটা। আচ্ছা, আমরা যদি শুরু করি পি অফ এ গিভেন বি কমপ্লিমেন্ট, এটা বের করতে বলেছে। তাহলে এটা সূত্র কি না, এটা সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান, উপরটা দেখা হয়ে যাবে কিরকম, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমি অনেকবার দেখিয়েছি ভেন ডায়াগ্রাম দিয়ে। এটা বাই নিচটা হয়ে গেল 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। এবার বল তারপরে দেখা যে বলে একটা এ দেওয়া আছে, ইনইকুয়ালিটি দেওয়া আছে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা করতে পারি কিরকম, এটা ঘুরিয়ে লেখো। যেমন না, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পি অফ বি, এটা সমান কি হচ্ছে না, পি অফ এ গিভেন বি সি। এটা এখন দেখো এইটা একটা প্রবাবিলিটি, তাহলে এটা কি সবসময় হবে লেস দেন 1, মানে প্রবাবিলিটি সবসময় একের থেকে ছোট হয়, লেস দেন 1। বা এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হবে না, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান লেস দেন হবে কি না, এইটা এই একের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস পি অফ বি। বা এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন 1 মাইনাস পিবি মাইনাস পি অফ এ। এবারে উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে না, পি অফ
এ ইন্টারসেকশন বি মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, লেস দেন সাইনটা উল্টে হয়ে যাবে গ্রেটার দেন সাইন। তাহলে এটা ওয়ানের জায়গায় মাইনাস আসবে আর এগুলো প্লাস আসবে। তাহলে আমি প্লাসগুলোকে আগে লিখে দিচ্ছি, পি অফ এ প্লাস পি অফ বি, এটা হবে -1। আমাদের এই প্রমাণটাই করতে বলেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। দেখো কি বলছে, এক্স তিনটি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন পরীক্ষা দেয়। এই তিনটি বিষয়ে তার গ্রেড এ গ্রেড পাওয়ার সম্ভাবনা তখন 0.2, 0.3 অ্যান্ড 0.5। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন বলেছে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার, 2 নম্বরে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার, আর দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, তাহলে তিনটি বিষয় আছে, তিনটে বিষয়ে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা বলে দেওয়া আছে। তাহলে তিনটে বিষয়কে আমরা আগে তিনটে নোটেশন দিয়ে ইউজ করি। কি হবে, ধরি গণিত আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। ধরি এম, ফিজিক্সটা আমরা লিখলাম, আচ্ছা এম তাহলে পি হয়ে যাবে, এবিসি করে দাও। ধরি এ বি সি, তাহলে এ হচ্ছে ম্যাথ, এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, দ্বারা দ্বারা গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা। তাহলে পি অফ এ গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত আছে, 0.2, তাহলে 0.2। বি মানে হচ্ছে ফিজিক্সে দিয়ে আছে 0.3, আর কেমিস্ট্রিতে দেওয়া আছে 0.5। তাহলে এই তিনটে হচ্ছে তার তিনটে বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। এবার বলছে 1 নম্বর প্রশ্ন, তার সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা মানে কি, আছে ফিজিক্সেও এ গ্রেড পাবে, কেমিস্ট্রিতেও পাবে, ম্যাথেও পাবে। এখন এখানে দেখো তিনটে, তার মানে আমাকে কি বের করতে বলেছে না, তাহলে 1 নম্বরে তাহলে আমাদের নির্ণয় করতে হবে, কি করতে হবে না, তিনটেতেই এ গ্রেড, তার মানে ম্যাথে এ গ্রেড এবং ফিজিক্সে এ গ্রেড এবং কেমিস্ট্রিতে এ গ্রেড, এই তিনটেতেই তাকে এ গ্রেড পাবে তার সম্ভাবনা আমাকে এইটি বের করতে বলেছে। এখন দেখো ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে তিনটে সাবজেক্টে এ গ্রেড পাওয়াটা কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা। কারণ একজন ছাত্র অঙ্কে এ গ্রেড পেয়েছে মানে সে কেমিস্ট্রিতে আর পাবে না, বা কেমিস্ট্রিতে এ গ্রেড পাওয়াটা তার ফিজিক্সের উপর ডিপেন্ড করছে এমন তো নয়। সে যে কোনো সাবজেক্টেই যেমন খুশি নাম্বার পেতে পারে, সেটা সবসময়ই আলাদা বিষয় হবে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে কি হবে না, অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত হবে না, যেহেতু এটা স্বাধীন ঘটনা মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন পরস্পর, তাহলে এদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে প্রবাবিলিটির গুণফল। এখানে ব্যাখ্যাটা লিখে দিবে এ বি সি স্বাধীন ঘটনা। তাহলে এবার শুধু এগুলো বসিয়ে দাও। 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5, এই তিনটে গুণ করে দাও, তা কত হবে, 3 5 15, 15, 15 2 30, তার মানে 30, তিনটে আছে, তাহলে 0.03, 0.03। তাহলে এইটা হচ্ছে তার তিনটে বিষয়ে
এ পাওয়ার সম্ভাবনা। দুইটা কি বলেছে, কোনো বিষয়েই এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। তাহলে দুইটা করি এখানে, কোনো বিষয়ে সে এ গ্রেড পাবে না, তার মানে কি বের করতে বলেছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আমাকে এইটি বের করতে হবে। এখানেও যেহেতু এ বি সি স্বাধীন, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট এরাও পরস্পর স্বাধীন হবে। তাহলে এটা কত হবে, সমান সমান আসবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট সমান কত হবে, তো এখানেও কিন্তু লিখে দিতে হবে এসি বিসি এবং সিসি এরা পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে পি অফ এসি কত হবে, না পি অফ এ দিয়ে আছে 0.2, তাহলে এটা হবে 1 মাইনাস 0.2, এটা হবে 1 মাইনাস 0.3, এটা হবে 1 মাইনাস 0.5, তাহলে এটা 0.8 ইন্টু 0.7 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 40, 40 তার সাথে 28, 0.28, এটা হবে 0.28। তাহলে এটা কি না, কোনো বিষয়ে সে এ গ্রেড পাবে না তার সম্ভাবনা। আরেকটা আছে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। দুটি বিষয়ে এ গ্রেড পাওয়া মানে কি, না এখানে মোট দেওয়া ছিল 3টি সাবজেক্ট এ বি সি, তা 3টের মধ্যে তাকে বলেছে দুটি বিষয়ে সে এ গ্রেড পাবে। এখন দুটি বিষয়ে এ গ্রেড সে কত রকমের পেতে পারে, না ধরা যাক সে ম্যাথে হলো না, হ্যাঁ ম্যাথে সে এ গ্রেড পেলো না কিন্তু বাকি দুটোই পেলো। আবার একই রকম ভাবে ধরা যাক আমি 3 নম্বর দাগটা দিই, তাহলে দুটি বিষয় এ গ্রেড, তাহলে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কি হবে, সমান পি অফ, তাহলে ধরা যাক প্রথম বিষয় যে এতে সে পেল না কিন্তু সে বিতে পেল এবং সিতে পেল, তাহলে তার দুটো বিষয় এ গ্রেড হয়ে গেল। বা এরকম হতে পারে প্লাস এতে পেল বাট বিতে পেল না সিতে পেল, তাহলেও দেখো দুটো সাবজেক্টে তার এ গ্রেড, প্লাস এতে পেল বিতে পেল কিন্তু সিতে পেল না, এটা তাহলে এখানে কি প্রত্যেক ক্ষেত্রে দেখো দুটো করে বিষয়ে সে পাচ্ছে, অর্থাৎ এত রকম ভাবে সে এ গ্রেড পেতে পারে। তাহলে এবার এই মানগুলো কি হবে, না এগুলো একই রকম হবে পি অফ এসি ইন্টু পি অফ বি পি অফ সি প্লাস পি অফ এ বি সি প্লাস পি অফ এ পি অফ বি পি অফ সি, এর মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে পি অফ এসি, পি অফ এ কত দেওয়া ছিল, পি অফ এ দেওয়া ছিল 0.2, তাহলে এটা কত হবে 1 মাইনাস 0.2 মানে এটা 0.8, বি দেওয়া ছিল 0.3, সি দেওয়া ছিল 0.5 প্লাস এটা 0.2, এটা হবে পয়েন্ট বি কমপ্লিমেন্ট মানে 0.7, আর এটা হবে 0.5 প্লাস এটা হবে 0.2, পয়েন্ট বি দেওয়া ছিল 3.3, এটা হবে সি মানে 5 ছিল, মাইনাস করলে সে 5 আসবে, এইটা হবে আমাদের অ্যাকচুয়াল উত্তর। এটাকে তোমরা গুণ করবে, গুণ করার পর দেখবে উত্তরটা আসবে 0.22, 0.22, এটা আমার ক্যালকুলেটরে আমি করে নিলাম, তোমরা দেখবে ওটাই আসবে। তাহলে এটা কি হলো, এটা হলো দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। নেক্সট অঙ্কে চলে যাব। গণিতের একটি অঙ্ক 3 জন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। গুড।
অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1-2, 1-3, 1-4। স্বাধীনভাবে মানে কি, না কোনো একজন কারো হেল্প ছাড়াই সে করতে পারছে, মানে প্রথম জন একা একা করতে পারবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1-2, দ্বিতীয় জন নিজে একা একা করতে পারবে, সে 1-3, আর তৃতীয় জন করতে পারবে 1-4। হলে তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পারার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানেও অঙ্কটা কিন্তু আগেরটার মতোই কিছুটা হবে। সেটা কিরকম? তাহলে তিনজন ছাত্র আছে, তো তিনজন ছাত্রের ওই অঙ্ক করাটাকে আমরা এ বি সি দ্বারা ডিনোট করব। তাহলে ধরি তিনজন ছাত্রের অঙ্কটি করতে পারার ঘটনা যথাক্রমে এ বি সি। তাহলে প্রথম জনের সম্ভাবনা 1-2, তাহলে কি হবে না, প্রথম জনের সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান 1-2, প্রবাবিলিটি অফ বি সমান হবে 1-3, এবং প্রবাবিলিটি অফ সি সমান 1/4 আছে, 1/4। তাহলে এবার কি বলেছে, না কোনো তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্ক করতে পারার সম্ভাবনা, কেবল একজন, তা তিনজনকেই দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র একজন করতে পারবে, সেটা কিভাবে হবে না, এমন হতে পারে এ করতে পারলো, বি এবং সি করতে পারলো না, বা বি করতে পারলো, এ এবং সি করতে পারলো না, বা সি করতে পারলো, এ এবং বি পারলো না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র একজন অঙ্কটা সমাধান করতে পারছে। তাহলে কি হবে না, অতএব নির্ণেয় সম্ভাবনা, এটা কি নির্ণয় সম্ভাবনাটা কি না, প্রথমে হচ্ছে এ করতে পেরে গেল, তাহলে বি পারলো না, সি পারলো না। তাহলে এখানে কজন করতে পারলো অঙ্ক? একজন। এই একটা ঘটনা করতে পারে, বা আরেকটা করতে পারে, এ করতে পারলো না, বাট বি করতে পারলো এবং সি করতে পারলো না। বা এরকম হতে পারে যে এ পারলো না, বি পারলো না, বাট সি পারলো। তাহলে হয় এ করতে পারলো, বাকিরা পারলো না, হয় বি করতে পারলো, বাকি দুজন পারলো না, বা সি করতে পারলো, বাকি দুজন করতে পারলো না। তাহলে এই তিন রকম ঘটনা ঘটতে পারে। তাহলে এদের প্রবাবিলিটির যে সমষ্টি হবে সেটাই হবে আমাদের ওই একজন করতে পারার সম্ভাবনা। তাহলে সমান কি হবে না, এখানেও দেখো এ বি সি, এ অঙ্ক করতে পারবে কি পারবে না, বি অঙ্কটা করতে পারবে কি পারবে না, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তার মানে এরা হবে পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন ঘটনা হয়ে গেলে কি হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে পি অফ এ, পি অফ বি সি, পি অফ সি কমপ্লিমেন্ট, এ সি বি সি কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি। অবশ্যই কিন্তু এখানে সবসময় যখনই এখান থেকে সূত্রটাকে যে গুণফল আকারে লিখবে, সবসময় কিন্তু এখানে লিখে দিতে হবে এ বি সি এরা স্বাধীন ঘটনা। কিন্তু লিখে দিতে হবে এ বি সি এরা স্বাধীন ঘটনা। এখানে লিখে দিবে এ বি সি স্বাধীন ঘটনা, এটা কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, নাহলে কিন্তু ওখানে পরীক্ষার সময় নাম্বার কাটার সম্ভাবনা থেকে যায়। এবার মানগুলো বসিয়ে দাও। পি অফ এ সমান হচ্ছে 1/2, পি অফ বিসি, পি অফ বিসি কত হবে, 1 মাইনাস 1/3 হবে, 1 মাইনাস 1/3 মানে 2/3। পি অফ সিসি তার মানে 1 মাইনাস 1/4, তার মানে হবে 3/4, এটা একটা, যুক্ত এসি মানে 1/2,
ইন্টু বি মানে 1/3 ইন্টু সি মানে হচ্ছে, তাহলে এটা সিসি মানে হচ্ছে 3/4, এটা যুক্ত এসি, এসি মানে হচ্ছে তাহলে কত হবে 1/2, বিসি মানে হচ্ছে যে 2/3 হবে, আর এটা হবে 1/4। তাহলে আমরা জানি যে বি অফ বি পি অফ এসি বা পি অফ বিসি এগুলো কি হবে, 1 মাইনাস করে দিলেই হবে এখান থেকে। ব্যাস, এবারে তুমি এটাকে সমাধান করো। তাহলে 6/24, 3/24, 2/24 সমান কত হবে, 9×2=11। তাহলে 11/24। তাহলে ঠিক একজন সমাধান করতে পারবে বা কেবলমাত্র একজন সমাধান করতে পারবে, তার সম্ভাবনা হচ্ছে 11/24। এরপরে অঙ্ক বলছে একজন নির্বাচকের কাছে, এরপরে অঙ্কটা দেখো, বলছে একজন নির্বাচকের কাছে 300টি সহজ সত্য বা মিথ্যা প্রশ্ন এবং 200টি জটিল সত্য বা মিথ্যা প্রশ্ন আছে। তাহলে সত্য মিথ্যা প্রশ্ন দু রকমের আছে। কিরকম না, সহজ আছে 300টি আর জটিল আছে 200টি, এবং 500টি সহজ এমসিকিউ এবং 400টি জটিল এমসিকিউ আছে। যদি একজন প্রশ্নকর্তাকে সমসম্ভবভাবে প্রশ্ন তৈরি করতে দেয়া হয়, তবে প্রশ্নটি সহজ এমসিকিউ হিসাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, প্রথমে আমরা লিখে ফেলি যে ওই ব্যক্তির কাছে কত রকমের কোশ্চিন আছে। ঠিক আছে, প্রথমে বলেছে সত্য মিথ্যা, সহজ এবং জটিল। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে সত্য মিথ্যা এটা সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন কত রকমের আছে, কতগুলো আছে, 300টি। আচ্ছা, জটিল প্রশ্ন, সত্য মিথ্যার জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন আছে 200টি। আচ্ছা, আবার এমসিকিউ, এমসিকিউ তারও আবার সহজ আছে, সহজ প্রশ্ন আছে এমসিকিউ 500টি। আবার এমসিকিউ জটিল, এমসিকিউ জটিল প্রশ্ন আছে 400টি। তার কাছে মোট এত রকমের কোশ্চিন আছে। সত্য মিথ্যা দু রকমের কোশ্চিন আছে, আর এমসিকিউ দু রকমের কোশ্চিন আছে, মোট এতগুলি কোশ্চিন তার কাছে আছে। এবার একজন প্রশ্নকর্তাকে সম্ভবভাবে প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়, তবে প্রশ্নটি সহজ এমসিকিউ হিসেবে নির্বাচিত হবে ও হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, কোশ্চেনটা তার মানে সে এই যে এতগুলো কোশ্চেন, কতগুলো কোশ্চেন আছে মোট, 300, 200, 500, 400, মানে মোট কতগুলো আছে দেখে নিই একটু আমরা। তাহলে মোট তার হাতে প্রশ্ন আছে, মোট প্রশ্ন কত হচ্ছে, 9, 9 আর এটা হচ্ছে 9×5=14। তাহলে 1400 প্রশ্ন ব্যক্তিটির কাছে আছে। এর মধ্যে তাকে যখন সে প্রশ্নটা তৈরি করবে, যে প্রশ্নটা তৈরি হবে বলছে সেটা কোন মানে বিভাগে পড়তে হবে। তা কোশ্চেনটা ভিন্ন রকম হয়, সহজ প্রশ্নের প্রশ্ন হয়ে যেতে পারে, বা জটিল প্রশ্ন হয়ে যেতে পারে, বা সহজ হতে পারে, সহজ এমসিকিউ বা জটিল এমসিকিউ, এই ধরনের প্রশ্ন সে দিতে পারে। এখানে আমাদের বলেছে যে প্রশ্নটা হতে হবে সহজ এমসিকিউ। তাহলে সহজ এমসিকিউ যদি হয়, তা সহজ এমসিকিউ কতগুলো কোশ্চেন আছে, আমার 500টা কোশ্চেন আছে। তার মানে এখানে মোট 14টা কোশ্চেন হলেও আমাদেরকে যেহেতু সহজ এমসিকিউ প্রশ্নের কোশ্চেনটা করতে হবে, তাই সহজ এমসিকিউ এর সপক্ষে কতগুলো ইভেন্ট আছে, না 500টা ইভেন্ট আছে। তাহলে মোট ইভেন্ট সংখ্যা হচ্ছে আমার 1400। তার মধ্যে যেটার সম্ভাবনা আমাকে বের করতে বলেছে তার সপক্ষে আছে 500টি। তাহলে অতএব নির্ণেয় সম্ভাবনা, নির্ণেয় সম্ভাবনা কত হবে, না সে একদম গাণিতিক যে রূপ, মানে প্রবাবিলিটির
প্রাচীন যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে হবে নিচে হবে মোট ইভেন্ট আর উপরে হবে যতগুলো কেস ওর ফেভারে আছে। তো ওর ফেভারে আছে কতগুলো কেস? 500টা কেস। তার মানে উত্তর হয়ে যাবে 0 কেটে গেলে 5/14। তাহলে এইটা হবে সম্ভাবনা যে কোশ্চেনটা এমসিকিউ এবং সহজ, মানে সহজ এমসিকিউ ধরনের হবে, তার সম্ভাবনা হবে 5/14। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এবার নেক্সট কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেনটা একটু বড় আছে, একটু পড়ো। একটি পাত্রে 4টি লাল 7টি কালো বল আছে। পুনঃস্থাপন পদ্ধতিতে পাত্রটি থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো। তোলা বল দুটির এবারে এ বি সি 3টে সম্ভাবনা বলেছে। 2টি বল লাল, আমরা প্রথম একটাই করব। একটি পাত্রে 4টি লাল বল এবং 7টি কালো বল আছে। ধরা যাক আমি একটা পাত্র আঁকছি, যেমন করে একটা পাত্র আঁকলাম। এখানে কি বলেছে না 7টা ব্ল্যাক বল আছে আর রেড বল আছে কতগুলো? 4টা রেড বল আছে। তাহলে রেড বল আছে 4টা, 4টা রেড সরি 4টা রেড বল আছে। এবার পুনঃস্থাপন পদ্ধতিতে 2টি বল তোলা হয়। আর পুনঃস্থাপন পদ্ধতিতে 2টি বল তোলা হয় কথাটা মানে কি না, ধরা যাক একটা বাক্সের মধ্যে বল আছে, আমি প্রথমে একটা বল তুললাম, তাহলে যে কোনো একটা বল, আমি একটা বল বাইরে তুলে আনলাম, তুলে আনার পর দেখলাম কি রং, আবার সেটাকে বাক্সে পুনঃস্থাপন করলাম, অর্থাৎ বাক্সে আবার ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আবার সেখান থেকে একটা বল তুললাম। এটা হচ্ছে পুনঃস্থাপন পদ্ধতি। আর পুনঃস্থাপন না করে যদি বলতো তখন কি হতো না, আমি একটা বল উইথড্র তুলে নিলাম, তুলে নিলে কি হবে না, আগে ছিল 7টা বল, এখন হলো 6টা বল। এবার এই 6টা বলের মধ্য থেকে আবার তুলতে হবে, মানে যাকে আমি তুলে নিচ্ছি তাকে আমি আর পুনরায় বাক্সে রাখবো না, তাহলে সেটা হবে পুনঃস্থাপন না করে। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বলেছে পুনঃস্থাপন করে, তো সেটা কি হবে বলছে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে আমরা লিখে ফেলতে হবে। কিরকম? ধরো যখন সে লাল বল তুলছে তাকে আমরা আর দিয়ে ডিনোট করব, আর যখন সে ব্ল্যাক বল তুলছে তাকে বি দিয়ে ডিনোট করব। তাহলে ধরি ধরি আর এবং বি দ্বারা যথাক্রমে লাল বল ও হচ্ছে কালো বল তোলার ঘটনা সূচিত হয়। অর্থাৎ লাল বল তুললে তাকে আমরা আর দিয়ে ডিনোট করব এবং কালো বল তুললে তাকে আমরা বি দিয়ে সূচিত করব। একের জায়গাটা কি বলেছে না 2টি বল লাল, প্রথমটাও লাল, দ্বিতীয়টাও লাল বল তোলা হবে। এখন এই যে কেস, এখানে মোট কতগুলো বল আছে? 4 সাথে 11। তাহলে পি অফ আর মানে এখান থেকে একটা লাল বল তোলার ঘটনা কি হবে, তার প্রবাবিলিটি কি হবে না, মোট বল দেওয়া আছে 7টা, সরি মোট বল দেওয়া আছে 11টা, তার মধ্যে লাল বলের সংখ্যা 4, অর্থাৎ লাল বল তুলতে গেলে ওই 4টের মধ্য থেকে তাকে তুলতে হবে, তাহলে এর প্রবাবিলিটি কত হবে 4/11। একইভাবে প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল, এটা কত হবে না, ব্ল্যাক বল ছিল 7টা আর টোটাল সংখ্যা ছিল 11টা, তাহলে এটা হবে 7/11। লাল বল তুলতে গেলে তার প্রবাবিলিটি হবে, তোলার প্রবাবিলিটি হবে 4/11 আর এর প্রবাবিলিটি হবে 7/11। এইবার 2টি লাল বল, প্রথম প্রশ্ন হচ্ছে এর দাগের 2টি লাল বল তোলার সম্ভাবনা তখন কি হবে না, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ আর ইন্টু প্রবাবিলিটি অফ আর
প্রথমবারও লাল বল তুলবে তার সম্ভাবনা ইন্টু দ্বিতীয়বার লাল বল তার সম্ভাবনা। তাহলে কত হবে না 4-এর 11 ইন্টু 7-এর 11 সমান 4 সাথে 28 বাই 121। এটা এর দেখা গেল। এবার বিয়ের দেখা কি বলেছে, দুটি বল কালো, তো একই রকম দুটি কালো বল তোলার সম্ভাবনা কত হবে না প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল ইন্টু প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল সমান কি হবে, পি অফ বি হচ্ছে 7-এর 11 ইন্টু এটাও দেওয়া আছে 7-এর 11 সমান 7-তে 49 বাই 121। সি, একটি লাল বল ও একটি কালো বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন একটি লাল বল এবং একটি কালো বল এটা কিভাবে হবে না, যদি সে দুবার বল তুলছে, তো দুবার বল তোলার ক্ষেত্রে দুরকম ঘটনা ঘটতে পারে। কিরকম না, প্রথমে সাপোজ সে লাল বল তুললো তারপরে কালো বল তুললো, এটা হতে পারে। বা আরেকটা হতে পারে প্রথমে কালো বল তুললো ব্ল্যাক বল, তারপরে সে রেড বল তুললো। তাহলে এই দুটো কেসেই কিন্তু সে কি করছে না একটা লাল বল এবং একটা কালো বল তুলছে। তাহলে এই প্রবলেমটার মানে এর সম্ভাবনা কি হবে মানে এর সম্ভাবনা হয়ে যাবে এই দুটোর যোগফল। এরকম না, একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা, একটি কালো হওয়ার সম্ভাবনা কি হবে সমান হবে পি অফ প্রথমে লাল তারপরে ব্ল্যাক, বা পরে প্রথমে ব্ল্যাক তারপরে রেড, এটা হতে পারে। এবার নির্দিষ্ট এইগুলো বসিয়ে দাও, তাহলে 4-এর 11 ইন্টু 7-এর 11 যুক্ত 7-এর 11 ইন্টু 4-এর 11, তাহলে কত হবে 4 সাথে 28, এটাও 28, 28 56 বাই এটা হবে 121। এরপরে দেখো পরের অঙ্কটা চলে যাব। পরের অঙ্কটা কি আছে, এ বি এবং সি এর পক্ষে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা দেওয়া আছে 1-3, 1-5, 1-4। যদি তারা একসঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা নির্ণয় করো। এই অঙ্কটা কিছুটা আর দুটো অঙ্কের মতোই বলছে, এ বি সি এর পক্ষে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা দেওয়া আছে। তাহলে 3 ব্যক্তি দেওয়া আছে এ বি সি। ধরি এক্স ওয়াই জেড দ্বারা এ বি সি এর আঘাত করার ঘটনা সূচিত হয়। এবার কি দেওয়া আছে, তাহলে পি অফ এক্স মানে এর এ আঘাত করতে পারে তার সম্ভাবনা দেওয়া আছে 1/3, ওয়াইটা তাহলে কত হবে 1/5, আর জেড এটা দিয়ে আছে 1/4। এখানেও আমাদের ওই এগুলো লাগবে কিরকম, প্রবাবিলিটি অফ এক্স সি মানে এ আঘাত করতে পারবে না, এক্স মানে হচ্ছে আঘাত করতে পারা 1/3, তাহলে পারবে না কত হবে না 1 - 1/3 সমান 2/3। পি অফ ওয়াই সি 1/5, 1 - 1/5 মানে 4/5, আর পি অফ জেড সি এটা সমান কত হবে 1 - 1/4 মানে 3/4।
এবার বলেছে তারা যদি একসঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে একটি গুলি দ্বারা মানে তিনজন একই সঙ্গে চেষ্টা করছে, দুজনের গুলি লাগবে না, একজনের লাগবে, তাহলে কি হবে না নির্ণেয় নির্ণেয় সম্ভাবনা সমান কি হবে না পি অফ সাপোজ এক্স লাগলো, ওয়াই লাগলো না, জেড লাগলো না, তার মানে কি একজন করলো, বা এক্স এর লাগলো না, দ্বিতীয় জন পারলো, তৃতীয় জন ঘাত করতে পারলো না। এবার প্রথম জনের লাগলো না, দ্বিতীয় জনের লাগলো না, বাট তৃতীয় জন এখানে গুলি করে দিল, তাহলে কি হবে এইবার এই ঘটনাগুলো সব কিন্তু হবে ইন্ডিপেন্ডেন্ট। কারণ না এক্স গুলি ছুড়ছে, ওয়াই গুলি সরি এ গুলি ছুড়ছে, বি গুলি ছুড়ছে, সি গুলি ছুড়ছে, তাহলে এর গুলি লাগবে তার সঙ্গে বি এর গুলি লাগার সম্পর্ক নেই, যে ইন্ডিভিজুয়ালি গুলি চালাচ্ছে। তার মানে এই এক্স ঘটনা, ওয়াই ঘটনা, জেড ঘটনা বা এক্স ওয়াই সি জেড সি ইত্যাদি ইত্যাদি এরা প্রত্যেকই হবে স্বাধীন ঘটনা হবে। তো স্বাধীন ঘটনা হলে ইন্টারসেকশন তাহলে গুণ হয়ে যাবে, তাহলে হবে পি অফ এক্স, পি অফ ওয়াই সি, পি অফ জেড সি, পি অফ এক্স সি, পি অফ ওয়াই, পি অফ জেড সি প্লাস পি অফ এক্স সি, পি অফ ওয়াই সি অ্যান্ড পি অফ জেড। এখানে কিন্তু লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড, এক্স সি ওয়াই সি জেড সি স্বাধীন ঘটনা, এরা সবাই স্বাধীন ঘটনা। তাহলে এবারে মানগুলো বসিয়ে জাস্ট গুণ করা, তাহলে এটা হচ্ছে 1/3 ইন্টু ওয়াই সি মানে 4/5, 3/4 যুক্ত 2/3 ইন্টু 1/5 ইন্টু 3/4 যুক্ত এটা হবে 2/3 ইন্টু 4/5 ইন্টু 1/4। এটা হিসাব করলে 12/60 হবে যুক্ত 6/60 যুক্ত 8/60 সমান 12 আর হচ্ছে 14, এটা হলো 26, মানে 26/60 সমান হবে 13/30। এটা হচ্ছে নির্ণেয় সম্ভাবনা। নেক্সট অঙ্কে যাই আমরা। বলছে কোনো বস্তুর 3টি লটে 4%, 5%, 6%, সরি 10% এগুলো সব ত্রুটিপূর্ণ বস্তু আছে, অর্থাৎ 3টে লটের প্রোডাক্ট রয়েছে। প্রথম লটে রয়েছে 4% ত্রুটিপূর্ণ, তারপরটা 5%, তারপরটা 10% ত্রুটিপূর্ণ। প্রত্যেক লট থেকে যথেচ্ছভাবে একটি করে বস্তু নেওয়া হয়, তোলা বস্তুটির মধ্যে ঠিক একটি ত্রুটিপূর্ণ আর কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে তিনটে আমাদের দেওয়া আছে, 3টে লট দেওয়া আছে, 3টে লটের মধ্যে ধরা যাক এই ত্রুটিপূর্ণ হওয়া, তো ধরি ধরি লট তিনটিতে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা যথাক্রমে এ বি সি। তাহলে প্রথমটাতে ত্রুটিপূর্ণ হবে, প্রথমটাতে ত্রুটিপূর্ণ মানে পি অফ এ, এটা সমান দিয়ে আছে 4/100। দ্বিতীয়টাতে ত্রুটিপূর্ণ হবে, সেটা হচ্ছে 5/100। আর 3 নম্বরটাতে ত্রুটিপূর্ণ আছে মানে পি অফ সি, এটা 10% মানে
10-এর 100 এটা দেওয়া আছে। এবারে বলছে 1 নম্বর, প্রত্যেকটা থেকে যথাযথভাবে একটি করে বস্তু নিয়ে হলো। আচ্ছা, ঠিক একটি ত্রুটিপূর্ণ, আবার একই রকম এসে গেছে, ঠিক একটি ত্রুটিপূর্ণ কথাটা মানে কি? না, তিনটে থেকে আমি যদি একটা করে তুলে নিয়ে এসেছি তাহলে আমার হাতে তিনটে প্রোডাক্ট রয়েছে। ঠিক একটি ত্রুটিপূর্ণ মানে কি? না, একটি ত্রুটিপূর্ণ হবে, বাকি দুটো ত্রুটিপূর্ণ হবে না, সেগুলো ঠিকঠাক থাকবে। কেমন হবে তাহলে? ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কি হবে? না, পি অফ, প্রথমটা ত্রুটিপূর্ণ। দেখো এবিসি একে আমাদের হচ্ছে ত্রুটিপূর্ণ, তাহলে প্রথমটায় ত্রুটিপূর্ণ, দ্বিতীয়টায় ত্রুটিপূর্ণ নয়, তৃতীয়টাতেও ত্রুটিপূর্ণ নয়, তাহলে আমার একটা হলো ত্রুটিপূর্ণ, প্লাস পি অফ এসি ইন্টারসেকশন বিটা, বি ত্রুটিপূর্ণ, সি ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিপূর্ণ নয়, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এটা একই রকম, এরা সবাই স্বাধীন ঘটনা, কারণ প্রথম প্রোডাক্ট, প্রথম লট, দ্বিতীয় লট, তৃতীয় লট থেকে আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে এরা পরস্পর কি হবে? স্বাধীন। তেমন এটা হয়ে যাবে পি অফ এ, পি অফ বিসি, পি অফ সিসি, তাহলে পি অফ এসি, পি অফ বি, পি অফ সিসি, প্লাস পি অফ এসি, পি অফ বিসি, পি অফ সি। এখানে পাশে কিন্তু লিখে দিতে হবে যে এ বি সি এরা হচ্ছে স্বাধীন। এটা হয়ে গেল। এবারে মানগুলো বসাও, তাহলে কত হবে এটা? না, এটা হবে 4-এর 100 ইন্টু বিসি, তাহলে বি যদি 5-এর 100 হয় তাহলে এটা হবে 1 মাইনাস মানে 95-এর 100 ইন্টু এটা হবে 10 মানে 90-এর 100, এটা প্লাস এসি এটা হবে 96-এর 100 ইন্টু 5-এর 100 ইন্টু এটা 90-এর 100 প্লাস 96-এর 100 ইন্টু এটা হবে 95-এর 100 ইন্টু এটা হবে 10-এর 100। ব্যাস, এটাকে তোমরা এবারে বসিয়ে গুণ করবে, গুণ করলে উত্তরটা এসে যাবে। উত্তরটা হবে মোটামুটি একের দাগের তো এটা একটি, তাহলে এটা গুণ করো, গুণ করলে দেখো উত্তরটা কত আছে, 5-এর 12 এটা এসে যাবে। সরি, এটা এটা অন্য, এই উত্তরটা আসবে, এটা 0.1686, এটা 0.1686, এটা আসবে, এটা হিসাব করে দেখে নেবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 2 নম্বর, সরি 2 নম্বর, 2 নম্বরটা কি বলেছে যে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়া কথাটা মানে কি? না, একটা ত্রুটিপূর্ণ হতে পারে, দুটি ত্রুটিপূর্ণ হতে পারে, বা তিনটেই ত্রুটিপূর্ণ হতে পারে। ঠিক আছে, তাহলে একটি ত্রুটিপূর্ণ হওয়া, যে ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়া কিন্তু আমরা উত্তরটা বের করে ফেলেছি। এবারে আমাদের বের করতে হবে দুটি ত্রুটিপূর্ণ, তাহলে ঠিক একটি ত্রুটিপূর্ণ, এটার প্রবাবিলিটি পেয়ে গেছি 0.1686। এবারে হলো ঠিক দুটি ত্রুটিপূর্ণ, ঠিক দুটি ত্রুটিপূর্ণ কেমন হবে? না, সেটা হবে, দেখো এখানে যেটা একটা করেছিল তো, তাহলে দুটি ত্রুটিপূর্ণ হওয়া মানে ধরা যাক এ ত্রুটিপূর্ণ, বি ত্রুটিপূর্ণ, বাট সি ত্রুটিপূর্ণ নয়, এটা আসবে। এ ত্রুটিপূর্ণ, বি ত্রুটিপূর্ণ নয়, সি ত্রুটিপূর্ণ, এটা হতে পারে। বা আরেকটা হতে পারে এ ত্রুটিপূর্ণ নয়, বি ত্রুটিপূর্ণ অ্যান্ড
সি ত্রুটিপূর্ণ। তাহলে এখানে আবার এগুলোকে গুণ আকারে লিখবে, গুণ আকারে লিখে মানটা পুট করবে, দিয়ে একটা উত্তর আসবে। এটা দুটি হলো। আবার ঠিক এটা দুটি হলো, তাহলে একটা হলো, দুটি হলো। এবারে যদি বলা হয়, মানে বলছে কমপক্ষে একটা, আর আরো একটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে ঠিক তিনটি ত্রুটিপূর্ণ। বলছে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ। তাহলে কমপক্ষে একটা মানে একটি ত্রুটিপূর্ণ, দুটি ত্রুটিপূর্ণ, তিনটি ত্রুটিপূর্ণ। তা তিনটের ক্ষেত্রে কি হবে? না তিনটের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হবে না পি অফ এ ত্রুটিপূর্ণ, বি ত্রুটিপূর্ণ, সি ত্রুটিপূর্ণ। তাহলে এর মান পেয়ে যাবো আমরা। পেয়ে গেলে কি করব? না এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, এই তিনটাকে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে হয়ে যাবে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? এইটাকে এত কিছু না করে আরো একটা সহজ উপায় করা যায়। সেটা কিরকম? বলছে কমপক্ষে একটি। তাহলে কমপক্ষে একটি মানে আমি যদি করি যে শূন্যটা, মানে শূন্যটি ত্রুটিপূর্ণ, শূন্যটি ত্রুটিপূর্ণ। এটা কি ব্যাপারটা? শূন্যটি ত্রুটিপূর্ণ মানে কি? যেখানে একটাও ত্রুটি থাকবে না। তাহলে সেটা কেমন হবে? শূন্যটি ত্রুটিপূর্ণ মানে হবে প্রবাবিলিটি অফ একটাও ত্রুটিপূর্ণ মানে ত্রুটি, এটাও ত্রুটি নেই, এটাও ত্রুটি নেই, এটাও ত্রুটি নেই। তাহলে এটা কত হবে? না পি অফ এসি, পি অফ বিসি, পি অফ সিসি। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেবো। এই মানগুলো বসিয়ে দিলে এর কিছু একটা উত্তর আসবে। এটা এইবার এক শূন্যটি ত্রুটিপূর্ণ আর একটার বেশি ত্রুটি, কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, এই দুটোর যোগফল কত হবে? 1। তাহলে এক কমপক্ষে একটি, কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ সম্ভাবনা, সম্ভাবনা কত হবে? না 1 মাইনাস এই যে উত্তরটা বেরালো, এই যে উত্তরটা বেরালো, এটা মাইনাস করে দিতে হবে। তাহলে কমপক্ষে একটি বললে আমরা এভাবেই করি যে শূন্যটা হলে কত হবে? না একের নিচে আছে শূন্য, শূন্যটা হলে উত্তর কি হবে? তারপর কমপক্ষে একটি মানে আমরা এক থেকে পুরোটা বিয়োগ করে দিই। এক হচ্ছে সম্পূর্ণ কি বলে সম্ভাবনা, এটা নিশ্চিত ঘটনার এক, সেখান থেকে আমরা ওই শূন্যটা হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দিলাম। তাহলে এটা হলো কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এরপরে নেক্সট অঙ্ক দেখো, বলেছে তিনটি দলে যথাক্রমে 3 জন বালিকা ও 1 জন বালক, 2 জন বালিকা ও 2 জন বালক, 1 জন বালিকা ও 3 জন বালক আছে। আচ্ছা, এই বক্তব্যটাকে আমরা লিখে ফেলি আগে, শব্দ তো মনে রাখতে পারবো না। কি করব? ধরো প্রথম দলে এখানে গার্লস আছে 3 জন আর বয়েজ আছে 1 জন। এখানে কি আছে? না গার্লস আছে 2 জন, বয়েজ আছে 2 জন। তারপর একটা গার্লস আছে 1 জন, 3 জন বালক, তার মানে বয়েজ আছে 3 জন। যথেচ্ছভাবে একজন শিশু নির্বাচন করা হয়। নির্বাচিত দলে 1 জন বালিকা ও 2 জন বালক থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বলছে এদের থেকে প্রত্যেকটা থেকে 1 জন করে তোমাকে নিতে হবে, নিয়ে একটা টিম তৈরি করতে হবে যেখানে 1 জন বালিকা থাকবে এবং 2 জন বালক থাকবে। ধরি ধরি বালিকা ও বালক নির্বাচনের ঘটনা জি ও বি দ্বারা সূচিত হয়। অর্থাৎ আমাদের জি লেখা মানে সেটা গার্লস বা বালিকা চুজ হচ্ছে, আর বি মানে বয়েজ বা বালক চুজ হচ্ছে। এখন এই 3 জনের মধ্যে এই 3টে থেকে 1 জন করে ট্রেনে যে 3 জন যে টিমটা হবে,
সেই নতুন টিমে বলছে একজন বালিকা আর দুজন বালক থাকবে। তাহলে ওই একজন বালিকা আমি কত নিতে পারি না, বালিকা হয় এখান থেকে নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমি বালিকা নিই, তাহলে এখান থেকে আমাকে বালক নিতে হবে, এখান থেকে বালক নিতে হবে। আমি যদি এখান থেকে বালিকা নিই, তাহলে এখান থেকে বালক, এখান থেকে বালক নিতে হবে। বা এখান থেকে যদি আমি গার্লস নিই বা বালিকা নিই, তাহলে এখানে বালক, এখান থেকে বালক, আর এখান থেকে বালিকা নিতে হবে। তাহলে একজন বালিকা ও দুজন বালক নির্বাচিত হতে পারে নিম্নলিখিত উপায়। আর নিম্নলিখিত উপায় মানে কি না, 1 নম্বরে হতে পারে প্রথম থেকে গার্লস, তারপরে বয়েজ এটা নিতে পারি, বা প্রথমে থেকে বয়েজ, তারপর থেকে গার্লস, তারপর থেকে বয়েজ। 3 নম্বর কি হতে পারে না, বয়েজ অ্যান্ড গার্ল। এই 3 রকম ভাবে আমি এদেরকে চুজ করতে পারি। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে একটা গার্লস দুটো বয়েজ, একজন গার্লস দুটো বয়েজ, একজন গার্লস দুটো বয়েজ। তাহলে অতএব নির্ণেয় সম্ভাবনা কত হবে সমান probability of G intersection B intersection B, মানে গার্লস বয়েজ প্রবাবিলিটি লেখার সময় তখন এভাবে লিখলে হবে না, এখানে ইন্টারসেকশন সাইন দিয়ে লিখতে হবে। P B intersection G intersection B প্লাস B intersection B intersection G সমান, এবার কি হবে না, এই নির্বাচনগুলো সবই হচ্ছে যে স্বাধীন, কারণ প্রথম থেকে আমি বয়েজ নিলাম, তার সঙ্গে দ্বিতীয় থেকে গার্লস নেওয়া বা এর কোনো সম্পর্ক নেই। তাহলে এগুলোর প্রত্যেকে কি স্বাধীন ঘটনা, তার স্বাধীন ঘটনা হওয়া মানেই এটা সব আলাদা হয়ে যাবে। তাহলে পি অফ জি, পি অফ বি, পি অফ বি প্লাস বি জি বি প্লাস বি বি জি, এটা সমান কত হবে না, প্রথমটা থেকে গার্লস কেমন হবে না, প্রথমে আছে 3 জন গার্লস আর মোট 4 জন। তাহলে 4 জনের মধ্যে পুরো সংখ্যাটা নিচে বসলো আর গার্লসের সংখ্যাটা উপরে, ইন্টু দ্বিতীয় থেকে বয়েজ, তাহলে 4 জন বয়েজের মধ্যে 2 জন বয়েজ, আচ্ছা 4 জনের মধ্যে 2 জন, আর এটা 3 নম্বর থেকে বয়েজ, 3 জন বয়েজ মানে 3 নম্বর মোট 4 জনের মধ্যে 3 জন বয়েজ আছে, তাহলে এটা হবে 3 এর 4, এটা হবে 2 এর 4, এটা হবে 3 এর 4 প্লাস প্রথমটা থেকে বয়েজ, বয়েজ মানে 1 এর 4 ইন্টু এখান থেকে গার্লস 2 এর 4 ইন্টু এখান থেকে বয়েজ মানে হবে 3 এর 4 প্লাস কত হবে না, প্রথম দিকে বয়েজ, প্রথমটা থেকে বয়েজ মানে হবে 1 এর 4, দ্বিতীয়টা থেকে বয়েজ মানে 2 এর 4, তৃতীয়টা থেকে গার্লস মানে হবে 1 এর 4 সমান, এটা কত হবে না 3 গুণে 6 18, 18 আর 6 আর 2 মানে 26, এটা হবে 26-এর 64 সমান 13/32, এটা হবে আমাদের নির্ণয় উত্তর। এবার নেক্সট অঙ্ক দেখো, এ ও বি মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা শুরু হলো। ঝোঁকশূন্য পাশা মানে কি না, ওই যে যেটাকে আমরা লুডো খেলার সময় যে গুটিটাকে আমরা থ্রো করি ডাই, ওটাকেই বলা হয় পাশা। ঝোঁকশূন্য মানে কি না, ওখানে যে 1 থেকে 6 পর্যন্ত লেখাগুলো আছে মানে গুটিটা ঠিকঠাক করে তৈরি করা হয়েছে, তাতে কি হবে না 1 থেকে 6 কোনোটাই
আগের থেকে বলা যাবে না, যে কোনোটা পড়ার সম্ভাবনা সমান, অর্থাৎ 1 থেকে 6 যে কোনো ফেস দেখতে পাবো আমরা, সেটার সম্ভাবনা হবে সবসময় সমান এবং প্রত্যেকটা হবে 1 এর 6। তাহলে এ ও বি একটি ঝোঁকশূন্য মুদ্রণের কাজ হলো যে প্রথম 6 ফেলতে পারে সেই জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে দেখাও যে তার জেতার সম্ভাবনা 6/11। তাহলে কি ব্যাপারটা হলো না, এ এবং বি, এ এবং বি এরা দুজনে একটা ডাই থ্রো করছে। ডাই থ্রো করলে বলছে যে প্রথমে 6 ফেলতে পারবে সেই জিতে যাবে। এখন ডাই থ্রো করলে তো সবসময় 6 পড়বে না, সেখানে 6, এই 6 ফেলতে পারা, এই 6 ফেলতে পারা কথাটার মানে হচ্ছে যে 1 2 3 4 5 এরা একটা এরা একদিকে থাকলো আর শুধু 6 একদিকে। 6 ফেলতে পারা মানে শুধু 6 খেলা, আর 6 ফেলতে না পারা মানে 1 2 3 4 5 এই পর্যন্ত ফেলতে পারবে সে। তার মানে দুটো ঘটনা এখানে আসছে, একটা হচ্ছে 6 ফেলতে পারা আর একটা 6 ফেলতে না পারা। এটা কিভাবে হতে পারে লেখা হোক, ধরা যাক বা ধরি ধরি 6 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা ঘটনা এক্স দ্বারা সূচিত হয়। তার মানে লুডো গুটি চাললে যদি 6 পড়ে সেটাকে আমরা বলবো এক্স। তাহলে প্রবাবিলিটি অফ এক্স মানে 6 পড়ার সম্ভাবনা কত হবে? মোট 6টা ফেস, তার মধ্যে একটা 6 থাকে, তাহলে হবে 1 এর 6। তাহলে 6 না পড়ার সম্ভাবনা কত হবে? না প্রবাবিলিটি অফ এক্স সি কমপ্লিমেন্ট, এটা কত হবে? না 1 মাইনাস 1 এর 6 সমান হবে 5 এর 6। তার মানে পাশাটা যদি ঝোঁকশূন্য হয় তাহলে সেখানে 6 পড়ার সম্ভাবনা 1 এর 6 আর 6 না পড়ার সম্ভাবনা হবে 5 এর 6। এবারে বলছে যদি এ খেলা শুরু করে তবে দেখাও যে তার খেলায় জেতার সম্ভাবনা 6/11। এখন এ শুরু করছে, তাহলে এ যদি শুরু করে এবং বলছে এ কে জিততে হবে, তাহলে কেমন হতে পারে? না প্রথমে ধরো এ গুটিটা ছুঁড়লো, তখনই 6 পড়ে গেল, তাহলে এ জিতে গেল। নাহলে এরকম হতে পারে এ গুটিটা ছুঁড়লো, 6 পড়লো না, ধরো এরকম 6 পড়া মানে হচ্ছে যে এক্স, তাহলে ধরো প্রথমেই তার এক্স হয়ে গেল, তাহলে জিতে গেল। না হলে এরকম হতে পারে প্রথমে 6 পড়লো না, তাহলে এ যখন 6 ফেলতে পারলো না তখন এবারে বি গুটি ছুঁড়বে, তাকেও 6 পড়া চলবে না, কারণ তার যদি 6 পড়ে যায় তাহলে তো বি জিতে যাবে, কিন্তু আমাদেরকে বলেছে এ জিততে হবে। তার মানে 3 নম্বরে এসছে সাপোজ এক্স মানে এ 6 ফেলতে পারলো, এটা হতে পারে। বা এরকম হতে পারে যে প্রথমে পড়লো না, দ্বিতীয়বারও পড়লো না, তৃতীয়বারে যখন এর টার্ন এলো, এর টার্ন তখনও পড়লো না, অবশ্যই বি কে ফেলা চলবে না, এখানে এসে এ ফেলতে পারলো। তাহলে কি আমি আর নিচে লিখেছি এটা এ ফেলেছে, এটা এ ফেলেছে, এটা বি ফেলেছে, এটা এ ফেলেছে, এটা এ, এটা বি। যদি এ খেলা শুরু করেছে তাহলে এ প্রথমে টার্ন, বি এর টার্ন, এর টার্ন, বি এর টার্ন, আবার এর টার্ন। দেখো যেহেতু বলেছে এ কে জিততে হবে, তাহলে বি কে কখনোই জেতা চলবে না, বি সবসময় এক্স সি করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলতে পারে, যে আমি দুবারে জিতে গেলাম বা 5 বারে জিতে গেলাম, এরকম হবে না, কারণ এটা নাও হতে পারে, আবার বাড়তে পারে। এরকম করে করে এই সিরিজটা কতদূর চলবে, এরকম করে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে সমস্যার সমাধানটা কেমন হবে? যেহেতু এ খেলা শুরু করে তার জেতার সম্ভাবনা কত হবে? তার জেতার সম্ভাবনা হবে, হয় এরকম আসতে পারে পি অফ এক্স, অর্থাৎ প্রথমবারে সে জিতে গেল, না হলে কি হতে পারে
না প্রথমবারে সে জিততে পারলো না, অতএব বি টার্ন সেও জিতবে না, কিন্তু এবারে এ জিতে যাবে। আচ্ছা, এবারে এখানে কি হবে না, এ প্রথমে পারলো না, বিও পারলো না, সেকেন্ড টাইমে এও পারলো না, আবার বি পারলো না, তারপরে গিয়ে এ পারলো। এটা হতে পারে প্লাস ডট 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 ডট, এটা কোথায় যাবে, ইনফাইনাইট সিরিজ হয়ে যাবে, সমান। তাহলে এটা হচ্ছে 1-6 যুক্ত, তাহলে এটা পাচ্ছে না, মানে এটা 5-6 ইন্টু 5-6 ইন্টু 1-6, 5-6 5-6 ইন্টু 5-6 ইন্টু 5-6 ইন্টু 1-6, এটা এখানে আসবে প্লাস ডট 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 করে এটা চলতে থাকবে ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, এইবার আমরা এইখানে যদি এ করি কি বলে গুণোত্তর প্রগতি, মানে ইনফাইনাইট জিপি, যেটা অসীম গুণোত্তর শ্রেণী, তার যদি সূত্র লাগাই তাহলে কেমন আসবে দেখো। এখানে আমি লিখতে পারি এরকম করে, এখানে তো এটা, তাহলে ধরো এখান থেকে শুরু করলে 5-6 5-6 দুবার আছে, আমি যদি এখানে 1-6 পুরো কমন নিয়ে নিই, আমি 1-6 কমন নিয়ে নিলাম, কারণ প্রত্যেকটাতেই একবার করে 1-6 আছে, তাহলে কত আসবে, এটা আসবে 5-6 স্কোয়ার প্লাস এখানে কতবার আছে 4 বার, তাহলে 5-6 টু দি পাওয়ার 4, অবভিয়াসলি তারপরেটা আসবে 5-6 হোল টু দি পাওয়ার 6 অ্যান্ড সো অন, এটা ইনফাইনাইট সিরিজ হবে। তাহলে এখানে দেখো, এটাকে আমি যদি এ ধরি, তাহলে এ আর আর কত হচ্ছে না, আরটা হচ্ছে, এটা স্কোয়ার থেকে 4 হয়েছে, মানে এটা আরও হবে 5/6 এর হোল স্কোয়ার, বা এখান থেকে আমি আরও কমন নিতে পারি 5/6 এর হোল স্কোয়ার কমন নিতে পারি, তাহলেও হবে। তাহলে আমি যদি এখান থেকে, সরি এখানে 1 প্লাস ছিল, 1 প্লাস এইটা, তাহলে এ হচ্ছে আমার এটা, তার সূত্রটা কি, ইনফাইনাইট গুণোত্তর মানে অসীম গুণোত্তর হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর, মানে এ বাই 1 মাইনাস আর। তাহলে আমার যেমন 1-6 ছিল, 1-6 রয়ে গেল, মানে এ হচ্ছে 1 বাই 1 মাইনাস আর এর মানটা কত না, 1 এর পর 5/6 এর হোল স্কোয়ার 4, তার মানে এটা হচ্ছে 5/6 এর হোল স্কোয়ার, তার মানে হবে 25/36। এবার এটাকে সমাধান করো, এটা হবে 36 করে উঠে যাবে, 36 মাইনাস 25, 36 মাইনাস 25 মানে 11, এটা 6 আর 36 কেটে গেলে এটা হবে 6/11, এটা হবে আমাদের উত্তর, অর্থাৎ এ জেতার সম্ভাবনা বেশি, কারণ 6-11 আর বি তাহলে হবে 5-11, তার মানে যে প্রথম পাশা গড়ানো শুরু করবে সবসময় তারই জেতার সম্ভাবনা বেশি। অতএব বন্ধুদের সঙ্গে যদি এই ধরনের কোনো খেলা খেলো, সবসময় চাইবে নিজের ফেভারে গেমটা নেওয়ার জন্য, অর্থাৎ পাশা নিজে চালার চেষ্টা আগে করবে, বন্ধুকে পরে দেবে। তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব। একটি থলিতে, এরপরে একটা নতুন অঙ্ক করবো, এটা হচ্ছে 34-এর অঙ্কটা। একটি থলিতে 5টি লাল 4টি হলদে রঙের বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয় এবং অপর একটি থলিতে রাখা হয়, যার মধ্যে 3টি লাল ও 6টি হলদে বল আছে। দ্বিতীয় থলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি
হলদে রঙের হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, ধরা যাক প্রথম একটা থলে ছিল ব্যাগ, সেখানে 5টা আছে রেড কালারের বল আর 4টা আছে ইয়েলো কালারের বল। এখান থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো। ধরা যাক এখান থেকে আমি একটা বল তুলে নিয়ে গেলাম, সেটা অন্য একটা থলিতে গিয়ে রাখা হচ্ছে। সেটা কিরকম না, ওই থলিতে আগে থেকে 3টে লাল বল এবং 6টি ইয়েলো বল আছে। ইয়েলো লিখে দিয়েছি, ইয়েলো বল, হোয়াইট, ইয়েলো বল আছে। এবার দ্বিতীয় থলি বলা হলো কি না, প্রথম থলি থেকে একটা বল তুলে এখানে রেখে দেওয়া হলো। আচ্ছা হলো, দ্বিতীয় থলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি হলদে রঙের হওয়ার সম্ভাবনা কত? এবার বলছে এখান থেকে একটি বল তোলা হলো, এই বলটা ইয়েলো হবে, তার সম্ভাবনা কত হবে? তাহলে প্রথমে একটা বল, একটা থলি দেওয়া ছিল, সেখানে 5টা রেড বল আর 4টা ইয়েলো বল ছিল। সেখান থেকে বলছে একটা বল তুলে এখানে রাখা হলো, তারপর এখান থেকে একটা বল তোলা হলো। তাহলে দেখো এখানে কিরকম হতে পারে, প্রথমে বলছি এখান থেকে যে কোনো একটা বল তোলা হলো। আমি যদি প্রথমে রেড বল, ধরা যাক প্রথম যে বলটা তোলা হয়েছে সেটা রেড বল এখানে এসছে, ধরা যাক আমি প্রথমে এখান থেকে একটা রেড বল এখানে নিয়ে গেলাম, তাহলে কি হবে না, এখানে এখন রেড বলের সংখ্যা হয়ে গেল কত, আর একটা 1 বেড়ে যাবে। কারণ এখানে হয়ে গেল 4টা রেড বল আর ইয়েলো বল যেমন আগে থেকে 6টা ছিল 6টা। এবার যদি আমি এখান থেকে একটা বল তুলি যেটা হলদে হওয়ার সম্ভাবনা, তাহলে হলদে বল কটা ছিল 6, আর মোট হচ্ছে এখন বল কতগুলো হলো 10টা, এটা হলো 6 এর 10। আবার এই কেসটা না হয়ে এমনও তো হতে পারতো যে এখানে আমি প্রথম থেকে যে বলটা তুলেছি সেটা রেড না হয়ে এটা ইয়েলো বল আমি নিয়ে চলে গেছি, এখান থেকে একটা আমি ইয়েলো বল এখানে নিয়ে গেছি। তাহলে যদি ইয়েলো বল নিয়ে যাই তাহলে এখানে ইয়েলো বল কটা হবে না 7টা, আর রেড বল যেমন 3টে ছিল 3টেই থাকবে। তাহলে এখান থেকে যদি আমি একটা বল তুলি তার হলুদ হওয়ার সম্ভাবনা কত না, হলুদ বল আছে 7টা আর মোট হয়ে গেল আমার 10টা। এটা এটা হলো, তাহলে যদি এখান থেকে আমি এই যে প্রথমে ধরো আমি নিয়ে গেছিলাম একটা রেড বল, তাহলে এখান থেকে রেড বল যে একটা তুলে নিয়ে গেলাম, এখান থেকে একটা রেড বল তোলার সম্ভাবনা কত না, এখান থেকে একটা রেড বল তোলার সম্ভাবনা হচ্ছে কি 5-এর 9, আর এখান থেকে একটা ইয়েলো বল তুলে নেওয়ার সম্ভাবনা হচ্ছে কত 4-এর 9। যখন আমি রেড বলটাকে নিয়ে গেছিলাম তখন এখানে ইয়েলো হওয়ার সম্ভাবনা কত ছিল না 6-এর 10। তাহলে এক্ষেত্রে মোট সম্ভাবনাটা কত হবে না, মোট হবে 5-এর 9 গুণিত 6-এর 10। আর যদি আমি এখান থেকে একটা ইয়েলো বল নিয়ে যাই তাহলে তার সম্ভাবনা হচ্ছে 4-এর 9, আর ইয়েলো বল হওয়ার সম্ভাবনা এখানে হচ্ছে 7-এর 10। তাহলে 4-এর 9 ইন্টু 7-এর 10, এই দুটোকে যোগ করে দাও, এটা হচ্ছে আমার মোট প্রবাবিলিটি। কত হবে না, এটা হচ্ছে যে 30 30 আর এটা হচ্ছে 28, 30 আর 28 মানে 58/90, তাহলে এটা হবে 29/45। তাহলে এটা হলো আমাদের রাফ অঙ্ক। এটা বোঝানোর জন্য আমি রাফটা করলাম, এরপরে এটা লিখে কিভাবে করব সেটা দেখো। দেখো, ধরি আর ও ওয়াই দ্বারা যথাক্রমে লাল ও
হলুদ বল নির্বাচন সূচিত হয়। ঠিক আছে, এবারে বলছে প্রথম থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো। আচ্ছা, এবার লেখো প্রথম প্রথম থলি, না এটাকে লেখো এইভাবে, প্রদত্ত সমস্যাটি নিম্নলিখিত উপায়ে ঘটতে পারে। প্রদত্ত সমস্যা নিম্নলিখিত উপায়ে ঘটতে পারে। কিরকম? এক, প্রথম থলি থেকে লাল বল ও দ্বিতীয় থলি থেকে হলুদ বল, এটা হতে পারে। বা এটা হতে পারে প্রথম থলি থেকে হলুদ বল ও দ্বিতীয় থলি থেকে হলুদ বল। আমাদের ঘটনা এখানে অঙ্কটা বা এই ঘটনাটা এভাবে ঘটতে পারে যে প্রথম থলি থেকে আমি লাল বল তুললাম, তারপর দ্বিতীয় থলি থেকে হলুদ তুললাম, বা প্রথম থেকে হলুদ বল আবার দ্বিতীয় থেকে হলুদ বল। তাহলে এক্ষেত্রে সম্ভাবনা কেমন হবে? অতএব অতএব নির্ণেয় আচ্ছা, এটা না করে এটা করো। এক নম্বর ঘটনার সম্ভাবনা সমান কি হবে? না, প্রথম থলি থেকে লাল বল তোলা হচ্ছে, তাহলে প্রথম থলি থেকে লাল বল তোলা মানে কি হবে? না, এরকম ধরো পি অফ আর, তার সঙ্গে কি হবে? ইন্টু পি অফ ওয়াই। প্রথমটা থেকে আমরা লাল বল তুললাম আর দ্বিতীয় থেকে আমরা ইয়েলো বল তুললাম। তাহলে প্রথমটা থেকে লাল বল তোলার সম্ভাবনা কত হবে? না, 5টি লাল বল 4টে হলদে বল, তাহলে মোট হচ্ছে 9টা, তার মধ্যে থেকে 5টা আছে লাল বল, ইন্টু দ্বিতীয় থলিতে কি ছিল? না, 3টি লাল বল আর 6টি হলদে বল। এখন মোট হয়ে গেল কত নিচটা? আচ্ছা, এটা। এবার দ্বিতীয়টা থেকে যখন প্রথমটা থেকে যখন একটি লাল বল তুলে দ্বিতীয় ফেলে দিলাম, তখন দ্বিতীয়টা লাল বলের সংখ্যা হয়ে 4 হয়ে যাবে। তাহলে 4 আর হলুদ হবে 6টা, তাহলে মোট হয়ে গেল 10টা আর হলুদ বল 6টা। এখানে পাশে লিখে দিবে এইভাবে যে প্রথম প্রথম থলি থেকে লাল বল দ্বিতীয় থলিতে রাখলে কি হচ্ছে? না, এখানে লাল বল বেড়ে যাবে, লাল বল হয় কটা? 4টা, রাখলে লাল বল হয় 4টি, সেই জন্যে সংখ্যাটা হয়ে গেল 4 আছে 10। তাহলে এটা হলো কত? না, 30/90। 30/90। আবার 2 নম্বর ঘটনার সম্ভাবনা কত হবে? না, প্রথমটা থেকে তোলা হচ্ছে আমার লাল তোলা হয়েছিল, এবার তোলা হচ্ছে ইয়েলো বল, আর দ্বিতীয়টা থেকে তোলা হচ্ছে ইয়েলো বল, সমান যেটা উপরটা একটু মুছে দিচ্ছি।
আচ্ছা, আর কি হবে না 2 নম্বর ঘটনার সম্ভাবনা কত হবে না প্রথমটা থেকে তোলা হবে ইয়েলো বল আর সেকেন্ডটা থেকে তোলা হবে ইয়েলো বল। তাহলে প্রথমটা থেকে ইয়েলো বল তুলে কি হবে 4টে ছিল, তাহলে হবে 4-এর 9 ইন্টু দ্বিতীয়টা যখন আমি একটা ইয়েলো বল ফেলে দিলাম তখন 7টা হয়ে যাবে, তখন 7টা হয়ে গেলে এটা হবে 7-এর 10 সমান হবে 2890। অতএব নির্ণেয় মোট সম্ভাবনা কত হবে, আগে ছিল এটা 30-এর 90 যুক্ত 28-এর 90, দুটো যোগ করে দাও, সমান হবে 58/90, তাহলে হবে 29/45। তাহলে এইটা হলো আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাদের সম্ভাবনা চ্যাপ্টারের দীর্ঘর প্রায় সমস্ত অঙ্কই কমপ্লিট করে দিলাম। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে অঙ্কগুলো। যদি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে কোনখানটা বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও এলেই তোমরা সেটা দেখতে পারো এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগছে। ঠিক আছে, এরপরে আমরা এরপরের চ্যাপ্টারটার ক্লাস করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।